রাতটা ছিল অদ্ভুত নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝল। হাসপাতালের দীর্ঘ করিডোরে দাঁড়িয়েছিল একজোড়া তরুণ তরুণী, নাদিয়া আর রায়হান। তাদের চোখে ভয়, মুখে অস্থিরতা, আর বুক ভরা অনিশ্চয়তা। তারা স্বামী স্ত্রী ছিল না, অথচ তাদেরই এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। আমরা এখন কি করব? মানুষ জানলে আমাদের বাঁচতে দেবে না, সমাজ আমাদের কখনো মেনে নেবে না। রায়হান গভীরভাবে শ্বাস নিল। তার চোখে অপরাধবোধের ছায়া থাকলেও নিজের ভবিষ্যৎ আর সামাজিক অবস্থান হারানোর ভয়টা আরও বড় হয়ে উঠেছিল। আমাদের সব শেষ হয়ে যাবে, আমি সব হারাতে পারব না, এই বাচ্চাকে আমরা রাখতে পারব না। নাদিয়া শিশুটার দিকে তাকাল। ছোট্ট হাত, নরম মুখ, আর ডান হাতের কবজিতে একটা ছোট্ট জন্মদাগ। তার চোখ ভিজে উঠল। ও তো আমাদের সন্তান, আমরা কিভাবে ওকে ফেলে যাই? রায়হান মুখ ঘুরিয়ে নিল। আমাদের আর কোনো উপায় নেই। সেই মুহূর্তে তারা এমন একটা সিদ্ধান্ত নিল যা ছিল নির্মম, নিষ্ঠুর আর সারা জীবনের জন্য অপরাধের বোঝা হয়ে থাকার মতো। গভীর রাতে, যখন হাসপাতালের আলো নিস্তেজ হয়ে এসেছে, চারপাশের শব্দ স্থিমিত হয়ে পড়েছে, তখন তারা নিঃশব্দে শিশুটাকে একটি বিছানায় শুইয়ে রেখে বেরিয়ে গেল। একবারও ফিরে তাকাল না। শিশুটার কান্না পুরো করিডরে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে কেউ তাকে নিজের করে নিল না। পরদিন সকালে নার্সরা শিশুটিকে খুঁজে পেল। একজন নার্স শিশুটার দিকে তাকিয়ে দুঃখভরা গলায় বলল, এত ছোট্ট একটা বাচ্চা, কে এমন নিষ্ঠুর হতে পারে? নিয়ম মেনে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সামাল দিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর শিশুটিকে পাঠিয়ে দেওয়া হলো একটি অনাথ আশ্রমে। সেখানেই শুরু হলো তার নতুন জীবন। তার নাম রাখা হল সিয়াম। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। কেউ তাকে খুঁজতে আসে না, কেউ তার জন্মদাগ দেখে বলে না, এই তো আমার ছেলে। ছোট্ট সিয়ামের হাসি ধীরে ধীরে কমে গেল, কিন্তু তার চোখের গভীরে জন্ম নিল এক অদ্ভুত শক্তি, নিঃশব্দে বেঁচে থাকার শক্তি, ভিতরে ভিতরে নিজেকে আগলে রাখার শক্তি। একদিন বিকেলে আশ্রমের সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। সেখান থেকে নামলেন এক ধনী মহিলা, নাদিয়া। বহু বছর কেটে গেছে, সময় তাকে বদলে দিয়েছে, তার পোশাক আশাক, অভিজাত্য, অবস্থান সবই বদলে গেছে। তিনি দান করতে এসেছেন। হঠাৎ তার চোখ পড়ল সিয়ামের উপর। মাটিতে বসে ভাঙা খেলনা নিয়ে খেলছিল ছেলেটা। নাদিয়া স্থির হয়ে গেলেন। তার দৃষ্টি গিয়ে থামল সিয়ামের ডান হাতের কবজির জন্মদাগে। এই দাগটা, বহু বছর আগের চাপা পড়ে থাকা এক স্মৃতি যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। চোখে জল চলে এলো। না, এটা শুধু কাকতালীয়। সময়ের সাথে সাথে অপরাধবোধ তাকে ভিতরে ভিতরে ক্ষয় করলেও অহংকার আর আত্ম অস্বীকার তার স্মৃতিকে ঝাপসা করে দিয়েছিল। তিনি মুখ ঘুরিয়ে নিলেন, নিজের অনুভূতিকে আবারও চাপা দিলেন সামাজিক মুখোশের নিচে। সিয়াম দূর থেকে তাকিয়েছিল। সে কিছুই জানে না, শুধু এইটুকু বুঝতে পারে, কেউ তাকে দেখে, থামে, তারপর আবার চলে যায়। তার ছোট্ট মনে প্রশ্ন জাগল, আমাকে কি কেউ কোনোদিন নিজের বলে ডাকবে? সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আল্লাহ, আমার কি কেউ নেই? তার চোখ দিয়ে চুপচাপ জল গড়িয়ে পড়ল। কিন্তু সেই কষ্টের ভিতরেই সে একটা প্রতিজ্ঞা করল, আমি একদিন এমন কিছু হব যাতে কেউ আমাকে ফেলে যেতে না পারে। এইভাবেই শুরু হল সিয়ামের জীবনযুদ্ধ, একটা গল্প যেখানে ভালোবাসা হারিয়ে যায়, কিন্তু আশা কখনো মরে না। সিয়ামের জীবনের দিনগুলো ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠছিল। অনাথ আশ্রমের ছোট্ট ঘর, অল্প খাবার, সীমাবদ্ধ সুযোগ, এসবেরই মাঝেই তার বেড়ে ওঠা। অন্য বাচ্চারা যখন খেলাধুলা করত, দৌড়াদৌড়ি করত, হইচই করত, তখন সিয়াম চুপচাপ বসে থাকত, হয় বই নিয়ে নয়তো আকাশের দিকে তাকিয়ে। তার ভেতরে একটা শূন্যতা ছিল, যেটা কোনো খেলনা, কোনো হাসি, কোনো সান্ত্বনার শব্দ দিয়েও পূরণ করা যেত না। কি রে সিয়াম,
তুই সব সময় এত চুপচাপ থাকিস কেন? না না বিয়া, আমার কেউ নেই দাদা, তাই কথা বলার মানুষও নেই। সবাই একদিন না একদিন কাউকে না কাউকে পায়, ও তুইও পাবি। শিয়াম কিছু বলল না। সে মনে মনে শুধু বলল, আমি কাউকে খুঁজব না, আমি নিজেই নিজের মানুষ হব। আশ্রমের পড়াশোনার পরিবেশ ছিল খুবই সীমিত। পুরনো বই, ভাঙা বেঞ্চ, অপ্রতুল আলো, এটাই ছিল তাদের ভরসা। তুই এত কষ্ট করে পড়স কেন? কারণ আমি প্রমাণ করতে চাই আমি ফেলে দেওয়ার মতো কেউ নই। যারা ভালো ফল করবে তারা শহরের বড় কলেজে পড়ার সুযোগ পাবে। রাতের পর রাত কেরোসিন বাতির নিচে পড়াশোনা করত সে। অনেক সময় তার পেট খালি থাকতো, চোখে ঝাপসা দেখাতো, তবুও সে বই বন্ধ করত না। কারণ আমি প্রমাণ করতে চাই আমি ফেলে দেওয়ার মতো কেউ নই। একদিন আশ্রমের শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, হে, তুই এত কষ্ট করে পড়স কেন? সিয়াম শান্ত গলায় উত্তর দিল, কারণ আমি প্রমাণ করতে চাই আমি ফেলে দেওয়ার মতো কেউ নই। শিক্ষকের চোখে গর্বের ছায়া ফুটে উঠল। সময়ের সাথে সাথে শিয়াম স্কুলের সবার সেরা ছাত্র হয়ে উঠল। আশেপাশের এলাকাতেও তার নাম ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু তার জীবনে আনন্দের চেয়ে দায়িত্ব যেন বেশি ছিল। হাসির চেয়ে নীরবতা আর স্বপ্নের চেয়ে কষ্ট যেন বড় জায়গা দখল করেছিল। একদিন স্কুলে স্কলারশিপ পরীক্ষার ফর্ম দেওয়া হলো। শিক্ষক বললেন, যারা ভালো ফল করবে তারা শহরের বড় কলেজে পড়ার সুযোগ পাবে। সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগল, কেউ বন্ধুকে জড়িয়ে ধরল। কিন্তু শিয়াম চুপ করে রইল। তার কাছে পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা ছিল না। সেদিন রাতে সে আশ্রমের এক কোণে চুপচাপ বসেছিল, চোখে জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। তুই পরীক্ষা দিবি না? টাকা নেই, টাকা নেই। এটা রাখ, তোর স্বপ্ন যেন মাঝপথে থেমে না যায়। তুই মানুষ হবি, সেটাই আমার পাওনা। দাদা, আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সেদিনের পর শিয়াম প্রাণপণ চেষ্টা শুরু করল। দিন রাত এক করে পড়াশোনা করতে লাগল। ক্ষুধা, ক্লান্তি, অভাব, সব কিছুকে সে এক একে হার মানাতে লাগল। আজ আমার জীবন বদলাবেই। কয়েক সপ্তাহ পর ফলাফল প্রকাশ হলো। হঠাৎ আশ্রমে আনন্দের ঢেউ বয়ে গেল। শিয়াম স্কলারশিপ পেয়েছে। সে শুধু পাশ করেনি, সে পুরো জেলার মধ্যে প্রথম হয়েছে। শহরের জীবন সিয়ামের জন্য একেবারেই নতুন ছিল। বড় বড় ভবন, ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, সবকিছুই যেন তাকে একই সাথে স্বাগত আর চ্যালেঞ্জ জানাচ্ছিল। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিনেই সে বুঝে গেল, এখানে টিকে থাকতে হলে শুধু মেধা নয়, দরকার ধৈর্য, সহ্য শক্তি আর অদম্য মনোবল। তার পরনে ছিল পুরনো জামা, পায়ে ছিল সস্তা স্যান্ডেল। অন্য ছাত্ররা যখন আড়ম্বর আর স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতো, তখন শিয়াম নিজেকে একটু আলাদা মনে করত। একদিন ক্লাসে এক ছাত্র ফিসফিস করে বলল, হনন, এই ছেলেটা কোথা থেকে এসেছে? দেখে তো ভিখারির মতো লাগছে। চারপাশে হাসির শব্দ উঠল। সিয়াম মাথা নিচু করে বসে রইল। কিন্তু তার ভেতরে জমে থাকা কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং আরো কঠিন করে তুলেছিল। সে মনে মনে বলল, একদিন তোমরাই আমাকে সম্মান করবে। কলেজের দিনগুলো সহজ ছিল না। পড়াশোনার পাশাপাশি তাকে টিউশনি করতে হতো নিজের খরচ চালানোর জন্য। অনেক সময় রাত করে ফিরত, ক্লান্ত শরীর নিয়ে আবার বই খুলে বসত। ঘুম, বিশ্রাম, আরাম, এসব যেন তার জীবনের জন্য ছিল না। তুই এত কষ্ট করিস কেন? একটু সহজভাবে চলতে পারিস না? কলেজ জীবনের প্রতিটি দিন তার কাছে ছিল একটানা সংগ্রামেরই একটি নাম। তবু সে জানত, এই পথই তাকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। আমার জন্য সহজ বলে কিছু নেই। আমি থামলে আমি হারিয়ে যাব। আরাফাত চুপ করে গেল।
সেই প্রথম কেউ শিয়ামের ভেতরের আগুনটা অনুভব করল। ধীরে ধীরে শিয়াম নিজের মেধা আর পরিশ্রম দিয়ে সবার নজরে চলে এলো। শিক্ষকেরা তাকে আলাদা চোখে দেখতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন এই ছেলেটার ভেতরে শুধু প্রতিভা নয়, একটা দীর্ঘ যুদ্ধ লুকিয়ে আছে। সিয়াম, তুমি কি মেডিকেলে পড়তে চাও? স্যার, এটা তো আমার স্বপ্ন। তাহলে প্রস্তুতি নাও, আমি তোমাকে গাইড করব। সেই দিনটা তার জীবনের আরও একটি মোড় হয়ে দাঁড়ালো। এরপর শুরু হলো আরও কঠিন লড়াই। অনেক সময় ক্লান্তিতে শরীর ভেঙে পড়ত। মাঝে মাঝে মনে হতো, আমি কি পারবো? দিনে কলেজ, রাতে টিউশনি, মাঝখানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি। তার জীবন থেকে বিশ্রাম প্রায় হারিয়েই গেল। কিন্তু তখনই তার মনে পড়ে যেত সেই হাসপাতালের ঠান্ডা করিডোর, সেই একাকিত্ব, সেই না পাওয়া পরিচয়। সে দাঁতে দাঁত চেপে আবার উঠে দাঁড়াতো। তার চোখে তখন আগুনও ছিল, জলও ছিল। পরীক্ষার দিন এসে গেল। হলরুমে বসে সিয়াম একবার চোখ বন্ধ করল, তারপর নিজের সাথে কথা বলল, এটাই আমার সুযোগ, আমি হারতে পারি না। তারপর সে লেখা শুরু করল। কয়েক মাস পর ফলাফল প্রকাশ হলো। আবার আশ্রমে আনন্দের বন্যা বয়ে গেল। সিয়াম মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, স্কলারশিপ নিয়ে। সবাই তাকে জড়িয়ে ধরল, কাঁদল, হাসল, দোয়া করল। কিন্তু সিয়াম চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল আর ঠোঁটে ছিল একটু খালি নীরব হাসি। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আর ফেলে দেওয়ার মতো কেউ নই। সেই দিন থেকেই তার পরিচয় বদলাতে শুরু করল। একজন অনাথ ছেলে থেকে সে হয়ে উঠল ভবিষ্যতের ডাক্তার। কিন্তু তার ভেতরের শূন্যতা তখনও রয়ে গেল। মেডিকেলে ভর্তি হওয়ার পর সিয়ামের জীবন পুরোপুরি বদলে গেল। নতুন শহর, নতুন মানুষ, নতুন পরিবেশ, সবকিছুই যেন তাকে একই সাথে স্বাগত আর পরীক্ষা নিচ্ছিল। এখানে সবাই মেধাবী, সবাই বড় স্বপ্ন নিয়ে এসেছে। কিন্তু শিয়ামের স্বপ্নটা ছিল আলাদা। তার স্বপ্নের সাথে জড়িয়ে ছিল তার অতীত, তার অপমান আর তার না পাওয়া ভালোবাসা। মেডিকেলের ক্লাস ছিল কঠিন, সময় ছিল সীমিত, চাপ ছিল অসীম। তবুও সিয়াম হার মানেনি। সে আগের মতোই লড়াই চালিয়ে যেতে লাগল। একদিন হোস্টেলের রুমে বসে পড়ছিল। হঠাৎ আয়নায় নিজের দিকে তাকিয়ে থেমে গেল। আমি কি সত্যই এতদূর চলে এসেছি? তার মনে পড়ে গেল আশ্রমের সেই ছোট্ট ঘর, সেই কেরোসিন বাতি আর সেই বৃদ্ধ দাদার মুখ। আমি থামব না, এখনো অনেক পথ বাকি। দিন যায়, রাত যায়, শিয়াম ধীরে ধীরে সবার প্রিয় ছাত্র হয়ে উঠল। শিক্ষকরা তাকে বিশ্বাস করতেন, বন্ধুরা তাকে সম্মান করত। রোগীদের সাথে তার আচরণ ছিল কোমল, ধৈর্যশীল আর মানবিক। কিন্তু সে কখনো নিজের অতীত ভুলেনি। একদিন হাসপাতালে ইন্টার্নশিপের সময় এক ধনী দম্পতি তাদের অসুস্থ সন্তানকে নিয়ে এলো। তাদের আচরণে ছিল অহংকার, কথায় ছিল অবজ্ঞা। সিয়াম দূর থেকে দেখছিল। রোগীর নথি হাতে নিয়ে যখন সে কাছে গেল, তখন অভিভাবকের নাম দেখে তার বুকটা ধক করে উঠল। নাদিয়া, রায়হান। তারপর সামনে দাঁড়িয়ে তাদের মুখ দেখে তার ভেতরটা কেঁপে উঠল। এরা তারই বাবা মা, নাদিয়া আর রায়হান। শিয়াম দ্রুত নিজেকে সামলে নিল, নিজের পরিচয় গোপন রাখল। আপনারা চিন্তা করবেন না, রোগীর যত্ন নেওয়া হবে। নাদিয়া তার দিকে তাকালেন, কিন্তু কোনো চিন্তার ছাপ দেখা গেল না। ভালোভাবে চিকিৎসা করবেন, আমরা কোনো ভুল সহ্য করব না। সিয়ামের বুকের ভেতরটা কেঁপে উঠল। এরা এখনো একই রকম। সেই রাতে সে ঘুমাতে পারল না। বিছানায় শুয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি তাদের সামনে সত্যিটা বলবো? না, এখন না। তার ভেতরে একটা প্রশ্ন বারবার মাথা তুলত লাগল, মানুষ কি সত্যই বদলায়? সে জানতে চাইল তার বাবা মা বদলেছে কিনা। কয়েকদিন পর সে নিজের পরিচয় গোপন রেখে তাদের সামনে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাধারণ কাপড় পরে নিজেকে একেবারেই সাধারণ একজন অভাবী মানুষের মতো সাজিয়ে নিল। তারপর একদিন তাদের বাসার সামনে যেয়ে দাঁড়ালো।
একটু সাহায্য চাই। এই সব লোকজন সব সময় টাকার লোভে আসে। আমরা কোনো ভিখারিকে সাহায্য করি না, চলে যান। দরজাটা তার মুখের সামনে বন্ধ করে দেওয়া হলো। শিয়াম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়ল। আর আজও তারা বদলায়নি। সে আস্তে বলল, সেদিন তার বুকের ভেতরে জমে থাকা কষ্টটা যেন আও গভীর হয়ে উঠল। কিন্তু এবার সে ভাঙল না। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। এবার আমি আমার পথ নিজেই তৈরি করব। সেই দিনই সে একটা সিদ্ধান্ত নিল। সে একটা আশ্রম খুলবে, যেখানে কেউ অবহেলিত হবে না, কেউ ফেলে দেওয়া হবে না, কেউ পরিচয়ের অভাবে অপমানিত হবে না। এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, সে একটি আশ্রমের প্রতিষ্ঠাতা। সেই আশ্রম যেখানে কোনো বৃদ্ধ মানুষ অবহেলায় পড়ে থাকে না। আশ্রমের নাম সে দিয়েছে নির্ভর। প্রতিদিন সে নিজে গিয়ে সবার খোঁজ নেয়। কারো ওষুধ, কারো খাবার, কারো সাথে একটু গল্প, সবকিছুতেই তার আন্তরিকতা ছিল। একদিন বিকেলে আশ্রমের সামনে একটি গাড়ি এসে থামল। দুইজন বৃদ্ধ মানুষ ধীরে ধীরে নেমে এলেন। তাদের চেহারায় ক্লান্তি, চোখে হতাশা, কণ্ঠে অসহায়তা। তারা আর কেউ নন, নাদিয়া আর রায়হান। পরে যে সংসার তারা গড়েছিল, সেই সংসারের সন্তানরাই শেষ পর্যন্ত তাদের আপন করে রাখেনি। যাদের জন্য একসময় তারা সবকিছু করেছিলেন, তারাই শেষ পর্যন্ত তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বাধ্য হয়েই তারা আশ্রমে আশ্রয় নিয়ে আসতে এসেছে। আশ্রমের একজন কর্মচারী তাদের ভেতরে নিয়ে এলো। আপনারা এখানে থাকতে চাইলে নিয়ম মেনে থাকতে হবে। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। রায়হান মাথা নিচু করে বসে রইলেন। সেই মানুষটির চোখে আজ আর আগের সেই কঠোরতা নেই। শিয়াম দূর থেকে সব দেখছিল। তার বুকটা হালকা কেঁপে উঠল। সময় কত দ্রুত বদলে যায়। আপনারা এখানে থাকতে পারবেন। শাহিন, নিখয়। নাদিয়া তার দিকে তাকালেন, কিন্তু চিনতে পারলেন না। কয়েকদিন কেটে গেল। একদিন শিয়াম নিয়ম মতো সবার খোঁজ নেওয়ার জন্য নাদিয়ার সামনে দাঁড়ালো। কথা বলতে বলতে হঠাৎ তার হাতের দিকে আলো পড়ল। ডান কবজির সেই জন্মদাগ। নাদিয়ার শরীর কাঁপে উঠল। এই দাগটা। রায়হানও তাকিয়ে রইলেন। তার মুখ বিবর্ণ হয়ে গেল। তুমি কি? সিয়াম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো আগুন ছিল না, কোনো চিৎকার ছিল না, ছিল শুধু গভীর ঠান্ডা শান্তি। হ্যাঁ, আমি সেই ছেলে যাকে আপনারা হাসপাতালে ফেলে চলে গিয়েছিলেন। বাবা, আমাদের মাফ করে দাও। আমরা ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। মা, এত সহজ? আমরা আমাদের শাস্তি পেয়েছি। যাদের জন্য সব করেছি, তারাও আমাদের ছেড়ে দিয়েছে। আমি চাইলে আপনাদের আজই এখান থেকে বের করে দিতে পারতাম। তারা দুজনেই থমকে গেলেন, কিন্তু আমি সেটা করিনি। সে একটু থামল। কারণ আমি জানি ফেলে দেওয়া কেমন লাগে। তাহলে তুমি কি আমাদের আবার বাবা মা হিসেবে গ্রহণ করবে? না মত, সেই পরিচয়ের আর প্রয়োজন নেই। আপনারা এখানে থাকবেন অন্য সবার মতো, সম্মান পাবেন, যত্ন পাবেন, চিকিৎসা পাবেন, কিন্তু আমার বাবা মা হিসেবে নয়। নাদিয়া আর রায়হান চুপ করে কাঁদছিলেন। তাদের চোখের জল যেন বহু বছরের পাপের নীরব স্বীকারোক্তি হয়ে গড়িয়ে পড়ছিল। আমি আমার জীবনটা নতুন করে তৈরি করেছি, সেখানে অতীতের জন্য কোনো জায়গা নেই। আমি আপনাদের ঘৃণা করি না, কিন্তু আপনাদের আর নিজের বলতে পারি না। সে আস্তে বলল, আজ আমি মুক্ত, কিন্তু এই মুক্তির পেছনে যে শৈশবটা হারিয়ে গেছে, সেটা আর কোনোদিন ফিরে আসবে না। হালকা বাতাস তার মুখ ছুঁয়ে গেল। দীর্ঘদিনের না পাওয়া ভালোবাসা, জমে থাকা অভিমান আর নীরব কান্নার পর। এই গল্পটা শুধু এক ছেলের নয়, এই গল্পটা তাদের জন্য যারা কখনো অবহেলায় পড়ে গেছে তবু হার মানেনি,
যারা একা থেকেও নিজেদের ভেঙে পড়তে দেয়নি, যারা কষ্টকে অভিশাপ না ভেবে শক্তিতে পরিণত করেছে, কারণ সত্যিকারের শক্তি হল ভেঙে পড়ে আবার দাঁড়িয়ে যাওয়া।